মোহনা, মোহনা এসে এক বাক্যে হাজির ও আদেশ করলো। শিলাকে গিয়ে বলবি আপা ডাকে, যা। শিলা এলো আরো ৫ মিনিট পর। তখন তন্নি মোড় চলে গিয়েছে, রাগ এসে পড়েছে গায়ের আনাচে কানাচে। ওরা দুজন মিলে বসলো বিশাল জাম্বুরা গাছের শিকড়ে। বিশাল লম্বা লম্বা শিকড়গুলো ছড়িয়ে ছিটে আছে আশপাশ পর্যন্ত। শিলা জিজ্ঞেস করলো, ডাকলি কেন? তন্নি প্রশ্ন করলো উল্টো। তোদের তো বাগদান শেষ, তুই তোর জামাইরে কি বলে ডাকিস? বিনিময়ে শিলাও হঠাৎ লজ্জা পায়। মুখটা নামিয়ে নিতেই তন্নি খাপলে ধরলো, চোখ মুখ কুচকে বলল, লজ্জা পড়ে, আগে বল আপনি না তুমি। শিলা ভেঙচি কাটলো। এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? আপনি করে ডাকে, শোন, আপনি ডাকে সম্মান বেশি। তাহলে কি তুমি ডাকে ভালোবাসা বেশি? শিলা নিজেও উত্তর জানে না। ওরা মূলত ঠিকঠাক কথাবার্তাই জানে না। তনি ঠিক করলো সে ওর বরকে জিজ্ঞেস করবে, তাহলেই হবে। ওনার অনেক বয়স, নিশ্চয়ই সব জানেন। তনি শিলার কাঁধে মাথা রাখলো। ত্রিনয়ের কথা ভাবতেই লজ্জা লজ্জা লাগছে। ইস, কেমন অদ্ভুত অনুভূতি। সদ্য জন্মানো কচুরিপানার মতো তার অনুভূতি হওয়ায় দোল খায়। তারপর বাতাসে তলে ছড়িয়ে পড়ে শরীরের আনাচে গানাচে। বেশি আলোড়ন সৃষ্টি হয় বুকটায়, হুঠাৎ থেমে যায় সেটা। তন্নি হাসে, আস্তে করে বলে, আমার হবু জামাইটা খুব সুন্দর না রে শিলা? জাম্বুরা গাছের মগডালে বসে থাকা শালিকটা জানায়, হ্যাঁ, তার চোখেও তোর জামাই আজীবন সুদর্শন থাকুক। তোদের একটা সুখে দুঃখের সংসার হোক। তারপর দেখি শান্ত জলের উপর বিশাল একটা কাঁঠাল পাতা পড়ে, সেটা ঢেউয়ে ওঠে। সেও খেলনার ঢেউ সারা দিঘি জুড়ে ছড়িয়ে যায়। তন্নির ভালো লাগার মতো। বিয়ে করাটা এতটা মাধুর্য কেন? কেন এত ভালো লাগা? কেউ সেখানে মধু মাখিয়েছে বুঝি? নাকি অপরিচিত দুটি আত্মা এক হয় বলেই এত মিষ্টতা সেখানে? বিয়ের বাকি মাত্র 10 দিন। মইনুল ইসলাম বিরাট বড় করে অনুষ্ঠান করবেন। প্রথম মেয়ে ওনার, ভীষণ শখের, অতি আদরের। বাড়ির সামনে আরেকটা জায়গা, পুকুরের পাড়েও বেশ খানিকটা জমিন পড়ে আছে, সেখানের এক জায়গায় স্টেজ করা হবে। আসমার ইচ্ছা ওনার মেয়ের বিয়েতে ছবি তোলা হবে। মইনুল ইসলাম তাই বাজারের এক ফটোগ্রাফারকে বলে রেখেছেন ক্যামেরা দিয়ে ছবি তোলা হবে। তিনি এখন এখানে সেখানে দাওয়াত করছেন। গ্রামের মুরব্বীদের সাথেও তো আলোচনা আছে। বিয়েতে তন্নির খালাতো ভাই বোন, ফুপাতো মামাতো ভাই বোন নাচবে। ওরা আসবে গানের হলুদের আগের দিন। মার্কেট যাওয়া দরকার, কিন্তু তন্নি আজ পর্যন্ত কিশোরগঞ্জ সেইভাবে যায়নি। গিয়েছে কিন্তু মার্কেট করতে যায়নি। এখন তো আরও যেতে পারবে না। কেউ দেখে ফেললে ওইখানেই বলবে নতুন বউ বাজারে এসেছে। মান সম্মানের একটা ব্যাপার আছে। আসমা কল দিয়েছেন নিজের ভাইয়ের বউদের, ওরাই করুক গায়ে হলুদের মার্কেট। কিন্তু বেঁকে বসেছে তন্নি, সে যাবে। তার গায়ে হলুদের শাড়ি গয়না সে নিজে দেখে কিনবে। বিয়েটা তো তার। ত্রিনয় বলেছে সব তোমার ইচ্ছে মতোই হবে। এখানে আর কোনো কথা আছে? উঠোনে সবাই বসে। তন্নির বোন মোহনা পাথরের গুটি দিয়ে খেলছে। আসমা বেগম তরকারি করছেন। নূরজাহান বসে বসে কুলোর চাল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। শিলা আর তন্নি বয়মের আচার খাচ্ছে। তার বায়না শুনে নূরজাহান মুখ বাঁকালেন। এমনিতেও না শুনে বুড়ি, আরও দাও ঢোলের বাড়ি। জামাইটা বুঝছে না, নইলে তোরে মাথায় তুলতো নালো। তন্নি আচার বয়ম রেখে ক্ষিপ্ত চোখে তাকালো। বিয়া আমার, জামাই আমার, তোমার অত মাথা ব্যথা কেন? আমিই যাব। জীবনে দেখছস কোনো বউ নিজের গায়ে হলুদের মার্কেট নিজে করে? এই গ্রামের কেউ গেছে আইস পর্যন্ত? কেউ না যাক, আমি যাব। যেতে না দিলে বিয়ের দিন লুকিয়ে বসে থাকবো। বাকিরা নীরব শ্রোতা সেজেছে। তন্নি ভীষণ জেদি ছোট থেকে, যা বলে তাই। আসমা রেগে যাচ্ছেন। বিয়ে ঠিক হলে মেয়েটা বাড়ি থেকে বের হয় না। মেয়েটা কেন বুঝতে চাইছে না? তিনি হাতের টমেটোটা রেখে দিলেন, মুখ ঘুরিয়ে বসলেন ওর দিকে। এক পাশে বসে খাতায় মেহমানদের নাম লিখছেন মইনুল। টনি শোন, বিয়ে ঠিক হয়ে গেলে মেয়েদেরকে বাড়ির থেকে বের হতে হয় না। আর তুই যে ওখানে যাবি, জামাইয়ের বাড়ির সবাই আনাগোনা কিশোরগঞ্জ জুড়ে, তোকে দেখে ফেললে? তন্নি এক বাক্যে বলল, বোরকা পরে যাব, দেখলেও চিনবে না। মইনুল কাজে মনোযোগ দিতে পারছে না। তিনি অতিষ্ঠ হয়ে উঠলেন। নূরজাহান উত্তর দেওয়ার আগেই তন্নি ফুঁসে উঠল, তন্নিমা, রাখো এইসব। তুই যা মা, তোর বড় মামিকে আর শিলাকে নিয়ে যা। আম্মু যাবে? তোমার মাকে নেব না, বুড়ি বজ্জাত, সব লন্ডভন্ড করে দেবে। তোর সাথে যাওয়ার জন্য আমি কান্তাছি নাকি? যা যা, বিয়া আমারও হয়েছিল। নূরজাহান বেগম বেশ অভিনয় জানেন। যা না যাক, করুক অভিনয়। তন্নি সেখান থেকে উঠে পড়ল। শিলার হাত ধরে ঘরের দিকে পা বাড়াতেই তিনি আঁচলে মুখ ঢেকে নিলেন, ফুপিয়ে উঠলেন, আমার কি কেউ আছে? আমার কেউ নাই।
তন্নি জায়গায় থেমে গেল। ভীষণ দূরে কোথাও বিদ্যুৎ চমকানোর মতো ওর মুখটা চমকালো। কাছে কেন? মইনুল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন। কাঁদো কেন আম্মু? 50 বছরের বেশি সংসার করি, তোর বাপ কোনোদিন কোনোখানে নিয়ে যায় নাই, তুইও যাস নাই, আজকে বললি একটু, আর তোর মাইয়া আমাকে দেখতেই পারে না। তন্নি এগিয়ে এলো, বুঝেছে ব্যাপারটা। মহিলার ইগো আছে। বাপকো সে কেটে রাখা একটা টমেটোর কুচি মুখে নিয়ে বলল, কাঁদো কেন? বললেই তো হয় আমিও যাব। তুই কথা কইস না, একটা শয়তান পয়দা করছে আমার বউয়ে। আসমা আড়ালে ভেঙচি কাটলেন। এত খাইস্টা মানুষ হয়, তাও বয়স্ক? মইনুল মেয়ের দিকে তাকালেন, তারপর কাছে ডাকলেন। তন্নি গিয়ে বসলো। উনি কানের কাছে ফিসফিস করলেন, মানুষ আম্মা, কতদিন মার্কেটে যাইনি, তোকে কিন্তু আদর করে। তন্নি যা একটু নিয়ে, আম্মা মন খারাপ করলে তোর বিয়েতে আমি শান্তি পাবো না। তন্নির নাকের পাঁচা ফুটে উঠল লাগে। কেঁদে মামলা জিতে ফেলেছে। সে উঠে দাঁড়িয়ে নূরজানের কাছে এলো। আচ্ছা যাবো নিয়ে, যেভাবে যাওয়ার ভাগ চাইলে সেভাবে বিয়ের পর আমার জামাইয়ের ভাগ চাইবে না কিন্তু। নূরজানের মুখ ঝামটা মেরে উত্তর করলেন, দুনিয়াতে তোরই একটা জামাই হইব, তোর জামাইয়ে সাউরের আদর তুই খা, আমি আদর খাইছি, কি সোহাগী গো। তুই কথায় কথায় মুখ খারাপ করো কেন তো, বলো তো? তুমি তো পুকি, পোড়া আলাপ করো কেন? শিলা ওকে টেনে নিল। ছি ছি রে তন্নি, আয় আয়। তোর দাদির মুখ বেরিং পাগলার মতো চালু হলে আর থামে না, আর কথা বলিস না। তন্নি হাতটা ছাড়িয়ে নিল। শুনিয়ে শুনিয়ে বলল, একবার বিয়েটা হোক, তোমার সামনে জামাইয়ের আদর খাবো, দেখবা আর জ্বলবা। নূরজাহান নিজেও বললেন, যা যা, পাঁঠার মতন চেহারা, আদর আদর করবো, আরও কত কি করব, পিটিয়ে সোজা বানাবো তোর, তোর মতো পাগল রে। আসমা বললেন, আম্মা, আপনি সবসময় ওর সাথে লেগে থাকেন, এত খুঁচাখুচি করেন কেন? তুই আর কথা কইস না, তুই ছিলি এক পাগল, হয়েছে আর এক পাগল। আসমা আর কথা বললেন না। যত বয়স হচ্ছে তত মতি ছাড়া হচ্ছে, হুশ জ্ঞান হারিয়ে ফেলেছে, যা মন চায় তাই বলে। তন্নি তো মাঝে মধ্যে কান দিয়ে ধোয়া বের হয়। এত খারাপ, এত ভয়ঙ্কর মুখের ভাষা। তন্নির মন চাই বধির হয়ে যেতে, তারপর ঘর দোষ ছেড়ে বাহিরে বেরিয়ে যেতে অদূরে। লোকে বলে বা বোবার শত্রু নেই, তন্নির মতো বধিরের কোনো শত্রু নেই। না শুনলে জবাব দেওয়ার প্রশ্নই আসে না, শুনলে তো আরও ঝামেলা, কিছু বলাও যায় না, সয়াও যায় না, তাই বধির হওয়াই ভালো। শুনলাম না, বুঝলাম না, কিছু বললামও না। তন্নির হলুদ সন্ধ্যা, পেছনে বেশ বড় করে নাম টানানো হয়েছে। স্টেজে আগামীকাল বর বসবে। আজকের রাতটার জন্য এখানে সম্পূর্ণ হবে হলুদ। সামনে অনেকটা উন্মুক্ত জায়গা, চারদিকে মাগরিবের আজান পড়েছে। বউকে সাজানো হয়েছে। সেখানে শিলা আর তন্নির কাজিন মহলের সবাই। তন্নির ফুফাতো ভাই 2 জন, ফাহিম, ফয়সাল, একটা ফুফাতো বোন ফারজানা, ছোট ফুপির 2 মেয়ে, আনিকা, আকশা, মামাতো ভাই আরাফ, সাগর, 2টো বোন, তমা, ঝুমা, আরও খালাতো বোনেরা আছে। ওরা বিয়ে খেয়েই সবাই চলে যাবে। সবগুলো শহরের বাসিন্দা, তাদের নাকি গ্রাম ভালো লাগে না। তন্নির ভাষায় সবগুলো খ্যাত। এরা কি বুঝবে গ্রামের সৌন্দর্য? বলদ ছেলে মেয়ে। তন্নি সাজ পাগল, সে খুব সাজবে বিয়েতে। গায়ে হলুদের শাড়িটা ওর কলাপাতা রঙের। ছোট মামি বারবার বলেছে হলুদ শাড়ি নেওয়ার কথা, তন্নি নেবে না। বাকিরা নেই হলুদ শাড়ি, ওকে একটু অন্যরকম লাগতে হবে তো, সে নতুন বউ না, তাকে অবশ্য সবার থেকে আলাদা লাগতে হবে। সাদা ফুটফুটে শরীরে কলাপাতা রঙের সুতির শাড়িটা দূর থেকে চকচক করছে। ফাহিম, ফয়সাল 2জন গিয়ে লাল গোলাপ আর গাঁদা ফুল এনেছে। তমা সেগুলো দিয়ে মালা বানিয়ে সুন্দর করে, কানে, গলায়, হাতে, মাথায় কাঁচা ফুলের গহনা, ঠোঁটে টকটকা লাল লিপস্টিক, চোখ ভর্তি কাজল। আনিকা শহরের জিনিসপত্র নিয়ে ওকে সাজিয়েছে। গালগুলো এমনিতেই লাল, সেখানে আরেকটু ব্লাশন মাখায় টুকটুক করছে। সারা ঘর উজ্জ্বল তন্নির সাজের কারণে। যেই দেখছে সেই বারবার মাশাআল্লাহ বলছে। নূরজাহান দূর থেকে নাতির হাসি মুখটা দেখলেন, তারপর চোখ দুটো লুকিয়ে নিলেন আঁচলের তলায়। পুতুলটা ঘরে না থাকলে সারা বাড়ি অন্ধকার হয়ে যাবে। কে খাবে গাছের ফল পাকড়? তিনি সেখানে দাঁড়ালেন না। ওনাকে দেখলে তন্নি কেঁদে ফেলতে পারে। সাগরের হাতে স্মার্টফোন, সে এসে দাঁড়িয়ে বল, তোর একটা ছবি তুলি, ভালো হয়ে বস। মামাতো বোনেরা বিভিন্ন স্টাইলে শিখিয়ে দিল। তন্নি হেসে হেসে ছবি তুলল। আয়নায় এসে নিজেকে দেখে নিজেই মুগ্ধ হচ্ছে। ত্রিনয় দেখলে খুব খুশি হতো। তন্নিকে আজ সত্যি সত্যি সুন্দর লাগছে। অপরূপ চাঁদের মতো তার রূপ, অঢেল সৌন্দর্য, টানা আঁখি, গোলাপি ঠোঁট, হালকা ফোলা ফোলা গাল, হরিণী ব্যাকুল নজর, চোখের পাপড়িগুলো বড় ঘন,
বেশ লম্বা চুল। গ্রামের মেয়েদের আর যাই হোক চুল লম্বা থাকে। ওকে বাইরে নিতে হবে। নিয়ম অনুসারে কনে বিয়ের আগের দিন থেকে নিজের ছায়ায় পা দিতে পারবে না, অর্থাৎ ওকে কোলে করে নিতে হবে। ছেলেদের মধ্যে সব থেকে বড় আরাব। ওকে ডাকা হলো। আরাব ঘরে এসে থমকে দাঁড়ালো, তারপর বুকে হাত দিয়ে বলল, তোকে পরীর মতো লাগছে তন্নি। তয়ন সিদ্দিক তোকে এখন দেখলে নিশ্চয়ই মরে যেত। তন্নি বলল, তোমার কাছে তো ফোন আছে, ওনাকে একটা ভিডিও কল দাও। সবাই হেসে ফেলল। সাগর বলল সে ছবি দিয়ে দিবে, ওখানেই দেখতে পারবে। আরাব কোলে নিবে না, থাকুক গ্রামের নিয়ম। ছেলে হয়ে মেয়েকে কোলে নিবে কিভাবে? তার যুক্তির কাছে কারো কথা টিকলো না। তন্নিকে তাই হেঁটে হেঁটেই যেতে হলো। মেয়েরা মাথার ওপর ওড়না ধরলো, লাল ওড়না। তারপর সেখানে বেশ অনেকক্ষণ ধরে ছবি তোলা হলো। বাকি সব মেয়েরা ভারী সাজগোজের সাথে হলুদ শাড়ি পরেছে, ওদের গায়ে আর্টিফিশিয়াল ফুলের গয়না। সবাই তন্নির সাথে বসে ছবি তুলল। এবারে গায়ে হলুদের পালা। বড়রা একে একে ওকে হলুদ ছুঁইয়ে দিল। তন্নির বেশ হাসছে, সাদা গালগুলো হলুদের ছোঁয়ায় হলুদ হয়ে গিয়েছে। মা বাবা যখন এলো তখন সব নীরব। আশেপাশে কোথাও নূরজাহান নেই, ওনাকে অনেকক্ষণ ধরে দেখাও যাচ্ছে না। তন্নি, আসমা আর মইনুলের চেহারা দেখে কেঁদে ফেললো। সাজগোজ নষ্ট হয়ে যাবে বলে বেশি কাঁদলো না, সব কিছু থমথম করছে। ফয়সাল গিয়ে কোথা থেকে টেনে আনলেন নূরজাহানকে। উনি এসে দাঁড়িয়েছে, ছোটদের মতো হাউমাউ করে কেঁদে দিলেন। বাকিরা স্তব্ধ হয়ে আছে। সব উল্লাস হঠাৎ বাধা পড়ল। আনন্দের রেশটা আর নেই। তন্নি শব্দ করে কেঁদে উঠল নিজেও। দাদিকে কাছে ডাকলো 2 হাতে। তিনি এগিয়ে গিয়ে তন্নিকে জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বললেন, বুবু, আমার বুবু, তোরে স্যার আমি কেমনে থাকবো? ও মইনুল রে, আমার পুতুলটারে আটকা, আমার পুতুল। দূর থেকে জড়িয়ে রাখা দুজনকে কি ভীষণ সুন্দর দেখায়, লিখে বর্ণনা করা যায় না। প্রচলিত একটা বহুল ব্যবহারকৃত বাক্য আছে, সন্তান হয় পেট থেকে, নাতি হয় কলিজা থেকে। কি অপরূপ উপমা! তন্নির শরীর ভীষণ কাঁপে। নূরজাহানের কান্না দেখে তার ভয় জাগে। বিয়ে কি এতটা ভয়ের? কি আছে বিয়েতে? তন্নি আরও জোরে কাঁদলো। কান্নার কারণে সে কথাই বলতে পারছে না, কিন্তু তার হঠাৎ কেন কান্না পাচ্ছে সেটাই বুঝতে পারছে না। বুকটা কেমন চিড়ে যাচ্ছে হঠাৎ করে, সব কিছু অসহ্য লাগছে। তে টেনে টুনে গয়না খুলে ফেলতে চাইলো, তার আগেই ওদেরকে আলাদা করে নিল সবাই। মেয়েটা ছটফট করছে এক প্রকার। নূরজাহানকে ঘরে নিয়ে এলো মহিলারা। তন্নির কাজিনরা বলল, কাঁদিস না তন্নি, তুই কাঁদলে আঙ্কেল আন্টিও তো কষ্ট পাবে। তন্নি শান্ত হয়ে চোখের জল মুছে নিল। শিলা বসেছে পাশে, সেও কাঁদছে। ও বান্ধবীর মাথাটা নিজের কাঁধে নিয়েছে। আবারও হইচই শুরু হলো। সবাই নাচবে এখন। গ্রামের প্রথমে মেয়েরা মিলে নাচবে। গান বাজলো, নীলাবালি নীলাবালি ঘর যুবতী সৈগ, ঘর যুবতী সৈগ, কি দিয়া সাজায় মুতরে। তারপর হিন্দি গান ছেড়ে দেওয়া হলো। ছেলেরা মেয়েরা সবাই উল্লাসে নাচলো। তন্নিরও নাচতে মন চাইলো, কিন্তু নববধূর নাচ দেখবে মুরব্বীরা, ছিছি করবে। তাই স্টেজের উপর পা তুলে বাবু হয়ে বসে রইল। অর্ধেক রাত পর্যন্ত নাচ গান শেষ করে সবাই মেহেদি দিতে বসলো। তন্নির 2 হাতে 2 পাশের কোনোই পর্যন্ত মেহেদি দেওয়া হলো, হাতের নখও। আবার শিলা একটু পায়েও দিয়ে দিল। মইনুল ইসলাম দিঘির পার হতে দেখলেন গায়ে হলুদ মেখে শাড়ি জড়িয়ে গয়না পরে বিছানার মধ্যমণিতে চাঁদ বসে আছে। ওনার ঘরের চাঁদ। ছোট্ট মেয়েটা কয়েকদিনে কেমন হুট করে বড় হয়ে গেল। সেই দিনও বাড়ি জুড়ে ছোটাছুটি করেছে। 2 দিন আগেও জামরুল গাছের মগডাল থেকে মা বকতে বকতে নামিয়েছেন। বছর আগেই পুতুল বুকে জড়িয়ে ঘুমিয়েছে মেয়েটা। মইনুল মার্কেট থেকে খুঁজে খুঁজে গোলাপি রঙের বড় পুতুল আনতেন, সেটা বুকে জড়িয়ে ঘুমিয়ে যাওয়া মেয়েটা আজকে জীবন্ত পুতুল সেজেছে। বুকটা ধুকফুক করে, ভীষণ ভাতায় জর্জরিত হয়ে যায়। পুরুষ মানুষ কাঁদে না, কাঁদতে পারে না। উনি একবার ভাবলেন বাড়িতে ঢুকতেই আব্বা বলে ডাক দেওয়ার মানুষটা আর থাকবে না। মোহনা তন্নির মতো না, কেউ কারোর মতো না। এত কঠিন জগৎ সংসার। আল্লাহ ভীষণ নিষ্ঠুরতা দেখিয়েছে পৃথিবীর একটু নিয়মে। এত আদরে বুকে জড়িয়ে মুখে মুখে খাইয়ে বড় করা কলেজার টুকরাকেও পরের ঘরে যেতে হয়। মইনুল ইসলামের চোখগুলো লাল হয়ে আসে। 2টো রাত ধরে কাঁদেন আসমা, রাত জাগেন। তন্নি এখনই বুঝতে পারছে না মানুষের এমন কষ্ট হওয়া উচিত না, সেটা প্রকাশ করা যায় না, যেটা বুকে জমে পাহাড় হয়ে যায়। মইনুল টের পেলেন ওনার বুকটার ক্ষত হয়েছে। সেই ক্ষত কখনো পূরণ হবে না, কখনো না। কি সুন্দর দেখতে হয়েছে মেয়েটা। ওনার মেয়েটা এত সুন্দর কবে হলো? উনি এর আগে সেভাবে খেয়াল করেননি তো। মেয়েকে বধূ সাজে এত পরিপক্ক লাগার কথাও না, তবুও লাগছে। বিয়ের বাড়িতে নাকি মেয়েদের সৌন্দর্য বাড়ে, নইলে এত এত মেয়ের ভিড়ে কেবল ওকেই কেন ফুটবে? কেন চোখ সরানো যাবে না? মইনুল চোখ ফিরিয়ে নিলেন, নজর না লেগে
তারপরের দিন রবিবার 10 তারিখ, যথারীতি তন্নির বিয়ের দিন। চারপাশ মানুষজন গমগম করছে। পাত্রের বাড়ি থেকে সকলে বিয়ের সাজগোজ পাঠানো হয়েছে। অনিকা সুন্দর করে সাজাতে জানে। তন্নিকে খুব ভোরে সকাল সকাল গোসল করানো হলো। ভাবিরা সবাই মিলে করিয়েছেন। তখন এক দফা কাদা ছোড়াছুড়ি খেলাও শেষ। তারপর সবাই গোসল করে খিচুড়ি খেতে খেতে সময় চলে গেল। তখন দুপুর 12টা। রবিবার বিয়ের কিছুটা বেমানান সবার কাছেই। বিয়ে হবে মূলত শুক্রবারে, সুন্দর একটা বার। সেখানে রবিবার কেন? উদ্ভট। তন্নি বলেছে সেটা কেউ তখন জানে না। তাকে সাজাতে বসানো হলো। টুকটুকু একা লাল রঙের শাড়ি, পাড়টা ঘন কালো আর গাঢ় সবুজ, সেখানে সোনালি সুতোর কাজ। লাল শাড়িটা জুড়েই সোনালি কাজ ছড়িয়েছে। ঘরের সাদা আলোতে সম্পূর্ণ শাড়ি ঝলমল করছে। ওদের সবাই ভীষণ পছন্দ হলো। দোপাট্টাটাও টুকটুকে লাল। শাড়িটা তন্নিকে বেশ সুন্দর করে সময় নিয়ে পরিয়ে দেওয়া হলো। মাথায় লম্বা ঘন চুলগুলো খোপা করা হয়েছে। খোপার মধ্যে কয়েকটা লাল তরচাচা গোলাপ গেঁথে দেওয়া হলো। রং তুলি দিয়ে আঁকা দৃশ্যের মতো সুন্দর বড় বড় দুটি চোখে আইলাইনার জাদুতে আরও ফুটে উঠেছে। চোখের নিচটাও কাজলে আবৃত। কপালে ছোট্ট টিকলি, নাক কান পর্যন্ত টানা নাকফুল, ঠোঁটে লাল লিপস্টিক। বিয়ে একবারই, তার সাজটাও স্পেশাল। হাত ভর্তি লাল চুড়ি, গলায় ছোট বড় হার। তাকে পুরোপুরি সাজাতে গিয়ে 1 ঘন্টার বেশি লেগেছে। তমা বলেছিল চুলগুলো ছেড়ে রাখতে। তন্নি রাজি হলো না। এত বড় চুল, এমনিতেও লোকজন দেখে ওর মাথা ঘুরছে, দরকার নেই। শেষমেশ ঝুমা ওর মাথায় অর্ধেকটা পর্যন্ত ঘোমটা টেনে দিল। ওর মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো সবাই, বলাবলি করলো সোহাগীর সৌন্দর্য বেড়েছে। হাত ভর্তি মেহেদির রংটা লাল হয়েছে। নূরজাহান ঘর থেকে বের হননি সকাল থেকে। গতকাল থেকেই তিনি চুপচাপ। ভীষণ আশ্চর্যজনক ঘটনা, বাড়িতে সম্পূর্ণ হয়েও অসম্পূর্ণ। নূরজাহানের কথা ছাড়া এটাকে বাড়ি বলা দুষ্কর। তিনি দুর্বল হয়ে পড়েছেন কিছুটা। এক পাশ থেকে লাঠিটা নিয়ে উনি এগিয়ে এলেন, সবাই জায়গা করে দিল। তন্নি হাসছে তখনও। নূরজাহানকে দেখে বলল, দাদু এইখানে বসো আমার পাশে। হাত দিয়ে নিজের পাশে ইঙ্গিত করল সে। বহুদিন বাদে তার কণ্ঠে দাদু ডাক নূরজাহানের বুকে ঢেউ তুলে দিল। তন্নি ওনাকে সুন্দরী ডাকে। ওনার চোখ দুটি পিটপিট করছে। লোকে বলে কান্না দেখলে কান্না পায়। মেয়েটা এত সুন্দর সেজেছে, কি সুন্দর লাগছে দেখতে, পুতুলের মতো চেহারা। উনি কাঁদলেও মেয়েটা না বুঝে কাঁদবে। তিনি তন্নির হাত দুটো আঁকড়ে ধরলেন, ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, জামাই ভালোবাসবে, মেহেন্দি রং উঠছে, তোর কপাল ভালা। তন্নি লজ্জা পেল। বধূরূপী মেয়েটার হাসিটাও দারুণ। তার আজকে ভীষণ খুশি খুশি লাগছে। ওরও বিয়ে হবে, একটা জামাই হবে। মেয়েরা বিয়ের দিন এত কাঁদে কেন? তার তো অত কান্না পাচ্ছে না। শুধু মোহনা, মা, বাবা, তার দাদির মুখটা দেখলেই কান্না পাচ্ছে। সবাই ভীষণ আনন্দ করছে। কোত্থেকে আসমা দৌড়ে এলেন। দরজার পাশে দাঁড়িয়ে তিনি থমকে দাঁড়ালেন। বিছানার মধ্যমণিতে এটা ওনার মেয়ে? তন্নির কবে এতটুকু বড় হলো? বিয়ের শাড়িতে তাকে এক বিন্দু ছোট্ট লাগছে না। দিনের আলোতেও ওনার ঘরে জ্যোৎস্নার আলো নেমেছে। তিনি ঘরে ঢুকলেন না। হাসি হাসি মুখটা দেখতে দেখতে পিছিয়ে গেলেন। মেয়েটা বড় হলে বিয়ে দিতে হয়, এত দারুণ সত্য এমন নিদারুণ ব্যথায় মোড়ানো কেন? চারপাশে রব উঠল, বর এসেছে, বর এসেছে। তন্নিকে একা একা রেখে সবাই বের হয়ে গেল। অনেকে ত্রিনয় সিদ্দিকীকে দেখে চলে আসবে। ঘরটা পুরোপুরি খালি হয়ে নিস্তব্ধ পুরীর মতো রূপ ধারণ করেছে। তন্নি চুপচাপ বসে থেকে বাইরে তাকালো। পুকুরের মাঝখানে রোদ পড়েছে। চারপাশে ফুলের গাছ, গাছালির বাহার। তন্নি পেয়ারা গাছটায় দিকে তাকালো। তারপর একে একে জামরুল, জামরা, আম সবগুলো গাছ ও চষে খেয়েছে 2 দিন আগেও। গাছগুলোর নকশা দারুণ। উঠতে গেলে আনন্দ হয় বেশ। তন্নি সেগুলো দেখতে দেখতে হুট করেই হেসে ফেলল। একবার ডাল ভেঙে দিঘিতে পড়েছিল সে। সেই সব দেখতে দেখতে ছোট্ট তন্নি আনমনা হয়ে গেল। তার মনে পড়ল সে এখান থেকে চলে যাবে। তারপর কারো বাড়ির আদর্শ বউ হতে হবে, অরুণচণ্ডীপনা কমাতে হবে। এমা, এ বাড়িতে তো সে আর কখনো মেয়ে হিসেবে আসতে পারবে না, এটা তো মনে ছিল না। তারপর এতগুলো গাছ, গাছের ফলগুলো, পুকুর সাঁতরে গোসল করা, দাদির সঙ্গে ঝগড়া, ওর আরামের বিছানাটা। তন্নি সারা বাড়ি হেঁটে হেঁটে ভাত খায়। এতদিনের অভ্যেস, স্বভাব। তার থেকে বড় কথা, এই বাড়িতে আগের মতো হইচই যে করতে পারবে না। আজ থেকে সব শেষ, সব শেষ, সর্বনাশ। তন্নির বুক ধুকফুক করে, কাঁপে থরথর করে। এ কেমন সত্য, এ কেমন আইন? নিজের বাড়িতে নিজেই মেহমান। হাত পা অবশ হয়ে যায়। আসমা বেগম খাবার নিয়ে ঘরে ঢুকলেন। তন্নি অথৈ সাগরে পড়া নাবিকের ন্যায় মায়ের কোমর আঁকড়ে ধরে। আসমা চোখ মুছলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তন্নি ফুপিয়ে উঠল। আমার কষ্ট হচ্ছে আম্মা, কষ্ট হচ্ছে আমার।
কথার ধরনে আসমা ব্যাকুল হয়ে উঠল। জিজ্ঞেস করলেন, কি হয়েছে আম্মু, মাথা ব্যথা করছে?